মায়া তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর বুক ধড়ফড় করছে, এখনও ভীষণ হাঁপিয়ে গেছেন। নিজেকে কিছুটা ধাতস্থ করে ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলো। মায়ের কাছে তানিশা, রুবি, সামিরা গিয়ে এগিয়ে গেল। ওরাও ওই টেবিলে গোল হয়ে বসে পড়ল। তারপর শুরু করলো নাচের প্রশংসা। এদিকে আরমানও নিজের অ্যাটিটিউড বজায় রেখে ডান্স ফ্লোর থেকে গিয়ে নিজের বরাদ্দকৃত সোফায় গিয়ে বসে পড়ল, পায়ের ওপর পা তুলে। তারপরও ওখান থেকেই খেয়াল করলো মায়া সামিরার থেকে নিজের ফোনটা নিয়ে দেখতেই চমকে উঠল। তারপর কাউকে কিছু না বলেই হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল হল রুম থেকে। এদিকে আবিরও পরবর্তীতে যারা ডান্স করবে তাদের নিয়ে ব্যস্ত ছিল। ও নিজেও হঠাৎ মাইকে এভাবে দৌড়ে যেতে দেখে মিরাজের হাতে মাইক ধরিয়ে দিয়ে নিজেকে অনুষ্ঠান কন্টিনিউ করতে বলে মায়ের পিছু পিছু ছুটে গেল। আরমান নিজেও দেখতে চেয়েছিল বিষয়টা কী হলো, তবে তখনই বিরাটের কল আসায় অন্যদিকে চলে যায়। বর্তমান বিরাটের হাতের আঙুল অনুসরণ করে তাকিয়ে আরমান বিড়বিড় করে উঠল, মাইশা, আমার পিচ্ছি মায়াবতী। তৎক্ষণাৎ আবারও বিরাট হাতের আঙুল তুলে আরমানের ভুল শুধরিয়ে বলে উঠল, না স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। মায়ার পাশে মায়াকে আগলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা, মাইশা তালুকদার, মায়ার চাচাতো বোন, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন। এটা শুনে আরমান একবার বোকা চোখে বিরাটের মুখের দিকে তাকিয়ে হাতের আঙুল অনুসরণ করে আবারও তাকালো মায়ার পাশে থাকা মেয়েটির দিকে। চোখে ধাক্কা মারল সে দৃশ্য। পাথরের মতো নির্জীব হয়ে বসে থাকা মায়া তার পিচ্চি মায়াবতী নয়, বরং তার পাশে বসে থাকা অন্য এক মেয়ে, যে মায়াকে জড়িয়ে ধরে চোখে অশ্রু নিয়ে বসে আছে, সে ওর পিচ্চি মায়াবতী। আবারও একবার আরমানের পায়ের নিচে মাটিটা দুলে উঠল, মায়া মাইশা নয় এটা জেনে। বিরাটের বলা কথাটা আবারও কানে বাজল। মায়ের পাশে মায়াকে আগলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা, মাইশা তালুকদার, মায়ার চাচাতো বোন, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন। মাইশা, যার নাম সে হৃদয়ে বয়ে বেরিয়েছে বছরের পর বছর, যার জন্য সে নিজে থেকে মায়াকে না জেনে না ভালোভাবে দেখে ডিভোর্স দিয়েছে। যেই নামটি ছিল ওর হৃদয়ের এক অংশ, সেই এই মেয়ে। কই, চোখে চোখ পড়তেই তো কিছু ভাঙলো না, কাঁপলো না তার হৃদয়? কই, একবারও তো মনে হচ্ছে না যে ওই মায়েশা নামের মেয়েটি ওর পিচ্চি মায়াবতী? ওর যে আগে অনুভূতি হতো যে ওর পিচ্চি মায়াবতীকে খুঁজে পেলে এক ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে, তবে কই, এখন তো সেই ইচ্ছা হচ্ছে না মায়েশা নামের মেয়েটিকে জড়িয়ে ধরতে। বরং এক ফাঁকা অনুভূতি, যেন এই মায়েশা নামের মেয়ের মধ্যে কোথাও নেই সেই পিচ্চি মায়াবতী, সেই অনুভূতি, সেই চোখ। ওর তো এই সময় ইচ্ছা করছে ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরতে, সান্ত্বনা দিতে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে যে তোমার বাবা চলে যাচ্ছে তো কি হয়েছে, আমি তো আছি, সারা জীবন আগলে রাখবো তোমায়। কিন্তু না, ও পারছে না। ওর যে এই অধিকার নেই, এই অধিকার ও নিজেই হারিয়েছে। কিন্তু মাইশা, মাইশা কি আদেও সেই মেয়ে যে ওর জান বাঁচিয়েছিল, সেই পিচ্চি মায়াবতী? কই, তার সাথে তো কোনো মিল পাচ্ছে না ও। আরমান স্থিরভাবে তাকিয়ে রইল মেয়েটার দিকে। চেহারায় বিষণ্ণতা, শোক, ক্লান্তি সবই আছে, কিন্তু তবু কোথাও যেন কিছু নেই। এই মেয়েটি কিভাবে হতে পারে সে পিচ্চি মায়াবতী? মন বলছে না, হৃদয় আরও জোরে বলে উঠল না। কিন্তু যুক্তি, নাম, বয়স, পরিচয় আর সেই নেম প্লেট সব মিলিয়ে বলে দেয় এই সেই মায়েশা। তবুও মন মানতে চায় না। একটু দূরে বসে থাকা মায়ের দিকে এক ঝলকে তাকাতেই বুকের ভিতর কেঁপে উঠল কিছুটা। আশ্চর্য, এই চোখ মুখের গঠন এত চেনা, একদম সেই দিনের মতো যেদিন এক ছোট্ট হাত তাকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে টেনে নামিয়েছিল। তখনও ওর বুকের গভীরে এমন কাঁপন উঠেছিল যেমনটা এখন হচ্ছে। মায়ার দিকে তাকিয়ে আরমান নিজের মনেই চমকে উঠল। কি ভাবছি আমি? মায়া কি? নিজের চিন্তা নিজেই তাড়িয়ে দিতে চাইল, কিন্তু তা যেন একবার ঢুকে গেল আর যায় না। ভিতরে ভিতরে আরমান একটা অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। তবে এটা জানি, এই মেয়েটার সামনে দাঁড়ালে তার বুকের ভিতর একরকম অদ্ভুত ঢেউ ওঠে, ঠিক যেমনটা ওঠে সেই মায়াবতীর কথা মনে পড়লে। কই, সেই ঢেউ তো মায়েশাকে দেখে উঠছে না। বিরাটের কণ্ঠে ঘোর কাটল আরমানের। স্যার, আমি এইবার যাই, আমার কাজ শেষ, পৌঁছে দিয়েছি আপনাকে আপনার মাইশার কাছে, এখন আমাকে যেতে হবে। আরমান দ্বিধান্বিত গলায় কিছুটা আমতা আমতা করে বলল, আচ্ছা বিরাট, তুমি শিওর তো যে এটাই মাইশা? না মানে ওই নেম প্লেটের অধিকারী মাইশা আর এই মাসে এক তো? হ্যাঁ স্যার, আমি 100% শিওর। আর শিওরের কথা আসছে কোথা থেকে? আমি সব ভালোভাবে খোঁজ লাগিয়েছি, আর আমার কাছে সব প্রমাণও আছে যে ওই নেম প্লেটের মাইশাই এই মাইশা।
আমার এই কেসের পুরো ফাইল প্রমাণ সহ রেডি আছে, আমি আপনাকে পাঠিয়ে দেব। এখন আমাকে যেতে হবে স্যার, আমার আরও অন্য কেস আছে। আর হ্যাঁ, দরকার হলে আপনি একবার মিস মাইশার সাথে কথা বলে নিন। আমি এখন যাই। আরমান ঠিক আছে বলে বিরাটকে বিদায় দিল, কিন্তু ও তখনও বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। মাথার ভিতর সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, এলোমেলো লাগছে সব কিছু। আজ যেন ওর পিচ্ছি মায়াবতীকে পেয়েও পেল না, অথচ সেই মেয়েটা ওর সামনেই আছে, কিন্তু তাকে মানতে পারছে না ও কিছুতেই। আরমান 2 হাতে নিজের মাথার চুল খামচে ধরল। ঠিক তখনই ওর কাঁধে কেউ একজন হাত রাখলো। পিছনে ফিরে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির আরমানকে এতটা বিচলিত বিধ্বস্ত দেখে ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, ঠিক আছিস? আর এইখানে কখন এলে? আরমান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, আমি একটু আগে এসেছে। কিভাবে হলো এসব? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাল রাতে পার্টি চলাকালীন হসপিটাল থেকে কল করা হয়েছিল মায়াকে। ওর বাবার অবস্থা হঠাৎ করেই ভীষণ খারাপ হয়ে যায়। মায়া প্রথমে পার্টিতে ব্যস্ত থাকায় কল এসেছিল, সেটা হয়তো খেয়াল করেনি। পরে হসপিটাল থেকে ওকে মেসেজ দেওয়া হয়েছিল ওর বাবার অবস্থা খারাপ, তাই যেন যত তাড়াতাড়ি সম্ভব ও হসপিটালে পৌঁছয়। মায়া ওই মেসেজ দেখেই পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। ওকে ওভাবে যেতে দেখে আমিও ওর সাথে বেরিয়ে আসি। আইসিইউতে নেওয়া হয়েছিল ওনাকে। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করে ভোরের দিকে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন উনি। আরমান কি বলবে বুঝে উঠতে পারল না। বুকের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে। মায়ের কথা মনে পড়তেই এত কষ্ট, এত যুদ্ধ করেও বাবাকে শেষ রক্ষা করতে পারল না মেয়েটা। একবার তাকালো মায়ার দিকে। বাবার মাথার পাশে পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে সে। মুখটা নিঃশব্দ, চোখ দুটি শূন্য দৃষ্টিতে বাবার মুখের উপর স্থির। গাল বেয়ে শুকিয়ে যাওয়া জলরেখার দাগ এখনও স্পষ্ট। চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। ঘুমহীন দীর্ঘ রাতের মতো ক্লান্ত আর বিষদে ভরা। চুলগুলো এলোমেলো, অবিন্যস্ত, যেন নিজের খেয়ালই নেই। মাথায় সেই লাল গোলাপের ক্লিপটা আর দেখা যাচ্ছে না, হয়তো কোথাও পড়ে গেছে কিংবা নিজের হাতে খুলে ফেলে রেখেছে, কে জানে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো চেঁচামেচির আওয়াজ। আরমান ও আবির চমকে তাকালো সদর দরজার দিকে। গার্ডরা একজোট হয়ে মিডিয়ার লোকেদের আটকে রাখার চেষ্টা করছে। রিপোর্টাররা জেনে গেছে আরমান শাহরিয়ার এসেছেন এখানে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজনের মৃত্যুতে দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ীর উপস্থিতি, সেটা তাদের কাছে বড় খবর। আরমান খেয়াল করলো ওর বাবা, উনিও এখানে উপস্থিত। একপাশে নিঃশব্দ দাঁড়িয়ে আছেন তিনি, মুখে একরকম বিক্ষিপ্ত ক্লান্তি, চোখে চাপা বিস্ময় আর ভার। এই দৃশ্য দেখে আরমান নিজেই কিছুটা অবাক হয়ে গেল। ধীর কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করলো, ড্যাড এখানে কখন এসছে? আবির ধীরে বলল, আঙ্কেল ভোরের দিকেই হসপিটালে পৌঁছে গিয়েছিলেন। শুনেছি অনেক দিন ধরেই উনি হসপিটালের কিছু মানুষকে বলে রেখেছিলেন মায়ার বাবার অবস্থা সম্পর্কে সব খবর যেন ওনাকে জানানো হয়। তুই তো জানিস তোর দাদু আর মায়ার দাদু এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রে তোর ড্যাড আর মায়ার বাবার মাঝেও ছিল এক গভীর বন্ধুত্ব। তুই তো বেশিরভাগ সময় বিদেশে ছিলিস, এইসব জানার সুযোগই হয়নি তোর। একটু থেমে নিঃশ্বাস নিল আবির, তারপর আবারও বলল, তুই মায়াকে ডিভোর্স দেওয়ার পর থেকে মায়ের বাবার ভীষণ অভিমান হয় আঙ্কেলের ওপর। যোগাযোগ পুরো বন্ধ করে দেন, আর আঙ্কেলও লজ্জায় মুখ দেখাতে পারেননি ওনাকে। কিন্তু আজ ভোরের দিকে যখন শেষ নিঃশ্বাস ফেলেন মায়ের বাবা, তার আগে ভেঙে যায় দুই পুরনো বন্ধুর মান অভিমান। মৃত্যুর মুখে দাঁড়িয়ে উনিও বুঝে নেন তোর ড্যাডের কোনো দোষ ছিল না তোর আর মায়ের সম্পর্কের ভাঙনে। সবটা তো তুই ঠিক করেছিলে। তবুও শেষ সময়ে নিজের মেয়েকে আর একা রেখে যেতে চাননি তিনি। আর পাশে ছিল না কোনো আপনজন। সেই মুহূর্তে নিজের জীবনের একমাত্র বন্ধুকে পাশে পেয়ে তোর ড্যাডকেই তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে যান। বলেন মায়াকে যেন তিনি দেখে রাখেন। এই কথাগুলো শোনার সময় আরমানের চোখ স্থির হয়ে থাকে এক বিন্দুতে। মনে পড়ে থাকে অনেক দূরে, অতীতের এক ধুলো ঝাড়া কোণে। এদিকে বাড়ির ভেতর থাকা মানুষজন হঠাৎ করে আবিষ্কার করলে আরমান শাহরিয়ার এখানে উপস্থিত। এখনও পর্যন্ত কেউ খেয়াল করেনি তাকে, কিন্তু মিডিয়ার চেঁচামেচি ও গার্ডদের ব্যস্ততায় এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে চারপাশে। সবার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হয় আরমানের ওপর। কে যেন কানে কানে কিছু বলে, কেউ ফিসফিস করে। কৌতূহল, বিস্ময় আর সন্দেহ মেশানো এক অদ্ভুত দৃষ্টি ঘিরে ফেলে পুরো ঘরটাকে। এদেশের নামকরা একজন শিল্পপতি, সেই মানুষটা হঠাৎ এমন এক সাধারণ পরিবারের শোক বাড়িতে
কি সম্পর্ক তার মায়াদের সঙ্গে? আর ওর বাবাও তো এসেছেন, যদিও শুরুতে কেউ বিশেষ খেয়াল করেননি ওনাকে। মেয়েদের হট্টগোল সামাল দিতে কোনোভাবে রিপোর্টারদের বুঝিয়ে আরমানের বাবা তাদের নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। কারণ এমনিতেই মায়াদের বাড়িটা ছোট, বারান্দাতেই শুইয়ে রাখা হয়েছে মায়ার বাবার নিথর দেহ। উঠোনে জড়ো হতে শুরু করেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ বা চোখ মুছে দেখছে আর চলে যাচ্ছে। দেশের টপ বিজনেসম্যান আরমান শাহরিয়ার, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না। একটা মেয়েলি উচ্ছ্বাসে ভরা কণ্ঠস্বর কানে আসতেই আরমান আর আবির একসাথে ঘুরে তাকালো। আরমান মুহূর্তেই থমকে গেল। চোখের সামনে দাঁড়িয়ে মায়েশা তালুকদার। সেই মায়েশা, বিরাট ভাষায় তার পিচ্চি মায়াবতী, অথচ মন এখনো মানতে নারাজ। এই মেয়েটি কি সত্যি সেই মেয়ে? আবারও ভেসে এলো সেই উচ্ছ্বসিত স্বর। আমি আপনার অনেক বড় ফ্যান। কতবার ভেবেছি সামনে থেকে একবার আপনাকে দেখব, কিন্তু এমন পরিস্থিতিতে এমনভাবে আপনাকে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। আরমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল মায়েশার দিকে। কিভাবে সম্ভব? এই মাত্র যে মেয়েটিকে সে দেখেছে মায়ের পাশে বসে গাল ভেজানো চোখে কান্নায় ভেঙে পড়তে, তার মুখে এখন যেন আলো ফুটে উঠেছে, চোখের কোণে এখনও অশ্রুর রেখা। কিন্তু তাতে কোনো বিষাদের রং নেই, বরং যেন বিজয়ের এক অদ্ভুত তৃপ্তি। মুখে ফুটে আছে একরকম উচ্ছ্বাস, যা ভেতরে থেকে আলো ছড়াচ্ছে। আরমান বুঝে উঠতে পারছিল না এই পরিবর্তন কিভাবে এত দ্রুত সম্ভব হলো। মেয়েটি যেন কিছু পেয়ে গেছে, অনেক দিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মতো কিছু। এমন এক মুহূর্তে যখন চারপাশে শোকের ছায়া, মায়েশার মুখে এই খুশির ঝলক তাকে গভীরভাবে বিস্মিত করলো। মায়েশা কিছুটা অনুরোধের সুরে বলল, প্লিজ স্যার, আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আরমান এখনো অবাক। ও এই কথার উত্তরে কি বলবে বুঝতে পারল না। এই কথার উত্তর আবির দিল, মিস, এটা একটা শোকের পরিবেশ, তাই এই পরিস্থিতির গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করুন। উনি এখানে কোনো মেয়েদের সাথে আলাদা কথা বলতে আসেননি। মায়েশা আবিরের এই কথায় কিছুটা অপমানিত বোধ করলো। মুখটা ছোট হয়ে গেল ওর। আরমান মায়েশার দিকে তাকিয়ে মায়েশার মধ্যে সে পিচ্চি মায়াবতীকে খোঁজার চেষ্টা করছে। মায়ের বাবাকে খাটিয়ায় শুইয়ে ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে উঠোন পেরিয়ে। মায়ের বুক ফাটা কান্না বাতাস কাঁপিয়ে তুলছে। পাপা, আমার পাপা। আরমানের ছোট আম্মু তাকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন, কিন্তু সে বাঁধন ছিঁড়ে ছুটে যেতে চাইছে বাবার দিকে। সামিরা এক পাশ থেকে ধরে আছে, তাকে নরম করে শান্ত করতে চাইছে, কিন্তু সে যেন কিছু শুনতে পাচ্ছে না। সেই কান্নার শব্দে, সেই আহাজারিতে বাড়ির উঠোন জুড়ে নেমে আসছে নীরব অথচ ভারী এক অশ্রুপ্রবাহ। একে একে অনেকের চোখেই জল। খাটিয়ার এক পাশ ধরে বসে আছে আরমান, তার পাশে আবির, আরেক পাশে আরমানের বাবা এবং মায়ার চাচা মোশরফ তালুকদার, যিনি সকালেই খবর পেয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে এসেছেন। তার চোখেও যেন জমে উঠছে না বলা অনেক কথা, আর তার মাঝখান থেকে গড়িয়ে পড়ছে নীরব অশ্রু। আরও দুজন প্রতিবেশী সহায়তা করছেন খাটিয়া ধরে। চলন্ত অবস্থায় হঠাৎ মায়ের কান্নার তীব্রতা বুক চিরে পৌঁছে গেল আরমানের হৃদয়ে। সে একবার চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে সামলাতে চাইছে, কিন্তু পরক্ষণেই টের পেল এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার চোখ বেয়ে। শক্ত কাঠখোট্টা মুখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে যেন নিজেই চিনতে পারল না সে। নিজের অজান্তে ভেঙে পড়ার এই মুহূর্ত নিজেকে অবাক করে দিল আরমান। নিঃশব্দে কেটে গেছে 2টি দিন। শোকের আবহে নিস্তব্ধ হয়ে পড়েছে মায়াদের বাড়ি। আরমানের ছোট আম্মু আঞ্জুমা বেগম, ছোট আব্বু এবং সামিরা তিনজনই এই 2 দিন মায়ের পাশে থেকেছেন ছায়ার মতো। বিশেষ করে সামিরা এক মুহূর্তের জন্য মায়াকে একা হতে দেয়নি। মেয়েটি যেন ভেঙে গুড়িয়ে পড়েছে বাবাকে হারিয়ে, সেই মানুষটি যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়, মাথার উপর ছায়ার মতো ছড়িয়ে থাকা বটবৃক্ষ। তিনি আজ নেই। এই বাস্তবতা মনে পড়লেই হঠাৎ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে মায়া। সারাদিন বোঝানো, মানানো, জোর করে এক দুমুঠো খাবার খাওয়ানোর চেষ্টায় ক্লান্ত হয়ে পড়েন আঞ্জুমা বেগম। আবিরও প্রতিদিন বাড়িটিতে এসে পড়ে থাকে। সামিরের সাথে মিলে মায়ার মন ভালো করার আপ্রাণ চেষ্টা করে যায় তারা, কিন্তু সত্যি কি তা সম্ভব? যে ব্যথা কেবল নিজের হৃদয়ে জন্ম নেয়, তাকে কি বাইরের কোনো ভালোবাসা বা সান্ত্বনা ছুঁয়ে যেতে পারে? মায়ের তো আর কেউ নেই। এই বাবা ছিলেন তার একমাত্র আপনজন, তার পৃথিবীর একমাত্র কেন্দ্রে। আরমানের বাবা এসে কিছুটা সময় কাটিয়ে যান ওদের সঙ্গে। তিনি চুপচাপ গভীর সহানুভূতির ভঙ্গিতে পাশে থাকেন। মায়াকে বাবা স্নেহ দেওয়ার চেষ্টা করেন। সবাই মিলে চেষ্টা করছে মায়াকে আবারও একটুখানি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আর এদিকে যে কারো জীবন মৃত্যু দুঃখ বেদনা কিছুই যেন গোনে না।
সেই আরমান শাহরিয়ারও যেন বদলে গেছে। কে কি বলল, কে দেখলো, তাতে বিন্দুমাত্র পরোয়া না করে ও এসে খোঁজ নিয়েছে মায়ার। কিছু সময়ও নিজেও কাটিয়ে যায় ওদের সাথে। হয়তো মায়াকে সান্ত্বনা দিতে পারে না মুখে কিছু বলে, তবে ও এখানে এসে বোঝানোর চেষ্টা করে যে আরমানও মায়ার পাশে আছে। ছোট আম্মুর থেকে খোঁজ নেয় মায়া খেয়েছে কিনা। এই অদ্ভুত পরিবর্তনে সবাই বিস্মিত হলেও একরকম প্রশান্তি অনুভব করছে মনে মনে। আরমানের মা এখনও কিছু জানেন না আরমানের এখানে আসার বিষয়। জানলে যে কী বিপর্যয় নেমে আসবে তা যেন কল্পনাই করা যায় না। এদিকে মায়ের চাচা, চাচি ও চাচাতো বোনও এখনও মায়াদের বাড়িতেই আছেন। ঘটনাচক্রে শাহরিয়ার পরিবারের আগমন এবং পারিপার্শ্বিকতা দেখে ওরাও খানিকটা বিস্মিত। এমন অভিজাত প্রভাবশালী এক পরিবারের সঙ্গে মায়াদের আত্মীয়তা, এটা আগে ওনারা জানতো না। আরও বড় চমক এলো তখন যখন আরমানের বাবা নিজে গিয়ে মায়ের চাচাকে পরিচয় দিলেন নিজের। মুহূর্তেই চিনে ফেললেন তিনি এই মানুষটিকে। মায়ের চাচা মোশাররফ তালুকদার ছিলেন মায়ের বাবার বড় ভাই। বহু বছর আগে তখন মায়ের বয়স মাত্র 10 আর মাইশার 12। তীব্র অভিমান আর রাগে ভর করে বাবার সঙ্গে মনোমালিন্য হয় ওনার। সেই রাগেই বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী ও সন্তানকে নিয়ে। আর কখনো ফিরে আসেননি। ধীরে ধীরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু রক্তের সম্পর্ক কি সহজে মুছে ফেলা যায়? হঠাৎ কোনো এক অদৃশ্য টানে, একান্ত অন্তর্গত অপরাধ বোধে কিংবা ভাই হারানোর আশঙ্কায় বহু বছর পর মন কেমন করে ওঠে তার। রওনা দেন গ্রামের পথে। সেখানে পৌঁছে খোঁজ নিতে শুরু করেন ছোট ভাইয়ের, কিন্তু কেউই তার খোঁজ দিতে পারেন না। অবশেষে এক বৃদ্ধ প্রতিবেশীর মুখে জানতে পারেন তাদের বাবার মৃত্যুর খবর এবং সেই সঙ্গে পান মায়াদের বর্তমান এই বাড়ির ঠিকানা। দূরপাল্লার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন স্ত্রী ও মেয়েকে নিয়ে পৌঁছান তখন সকাল গড়িয়ে যাচ্ছে। দোয়েল ডাকছিল দূরের কাছে, কিন্তু সে পাখির ডাককে ছাপিয়ে উঠে শোকের নিস্তব্ধতা। দোরগড়ায় পৌঁছে তিনি যা দেখলেন তা কল্পনাতেও ছিল না। নিজের ছোট ভাই শুয়ে আছেন বারান্দার মাঝখানে, সাদা চাদরে মোড়ানো নিথর শরীর, নির্বাক, চিরনিশ্চল। বছরের পর বছর রাগ, অভিমান, দূরত্ব সব যেন এক নিমিষে চূর্ণ হয়ে যায় সেই দৃশ্যপটে। এদিকে মায়ের চাচি মুনজিলা বেগম মায়াদের এত সুন্দর সুসংগঠিত বাড়ি দেখে যেন মুগ্ধ হয়ে গেছেন। কলকাতায় এমন পরিপাটি পরিবেশ থেকে জীবন কাটানোর সুযোগ তা সহজে হাতছাড়া করতে চান না তিনি। শুনেছেন মায়া নাকি শাহরিয়ার কোম্পানিতে খুব বড় পজিশনে আছে। তার মনে এই শহর থেকে জীবনের বাকি সময়টা কিছুটা স্বস্তিতেই কাটানো যাবে। এতদিন ধরে তারা ছিলেন মাইশার মামার বাড়িতে, যেখানে এক ধরনের নির্ভরশীলতা থাকলেও ছিল সীমাবদ্ধতা ও অস্থায়িত্ব। এখন মায়ের এমন স্থিতিশীল অবস্থান ও পরিবেশ দেখে মুনজিলা বেগম নিজের স্বামী মোশাররফ সাহেবকে বোঝাতে দ্বিধা করেননি। একটা মেয়ে একা থাক, এত কষ্টের সময় তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আরও অনেক যুক্তিতর্ক তুলে ধরেছেন তিনি। শেষমেশ মোশাররফ সাহেবও রাজি হয়ে গেছেন এখানে থেকে যাওয়ার ব্যাপারে। তবে সত্যিকারের কারণটা অন্যত্র। এই চমৎকার পরিকল্পনার পেছনে মুনজিলা বেগমের যে বড় এক কৌশল লুকিয়ে আছে। যখন তিনি নিজের মেয়ের মুখ থেকে শুনলেন মেয়েটির মনে দাগ কেটেছে একজন, আর তিনি আর কেউ নন, দেশের আলোচিত ও সম্মানিত ব্যবসায়ী আরমান শাহরিয়ার। আর যখন দেখলেন মায়াদের সঙ্গে শাহরিয়ার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তখন যেন তার মন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা চলবে না। এমন এক পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্ভাবনা যার সামনে এসেছে, তিনি তো সেটাকে হাতের মুঠোয় নিয়েই ছাড়বেন, যেভাবেই হোক। আরমান শাহরিয়ারকে নিজের মেয়ের জামাই হিসেবে দেখার ইচ্ছায় এখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছেন মুনজিলা বেগম। এদিকে যখনই আরমান এই বাড়িতে পা রাখে, মাইশা যেন অদৃশ্য কোনো সুযোগ হাতছাড়া করতে না চেয়ে গা ঘেঁষে আসে ওর পাশে। তার চোখে মুখে একরকম অদ্ভুত আগ্রহ। আরমান কী খাবে, কফি চাই কিনা, কিছু লাগবে কিনা, প্রতিটা কথায় অতিরিক্ত দরদের ছোঁয়া। তার কণ্ঠে ন্যাকামি আর আচরণে ঢং যেন মুহূর্তে মুহূর্তে ভেসে ওঠে। আর তখনই হাজির হন মুনজিলা বেগম মেয়ের গুণগান নিয়ে, যেন ফুলে ভরা এক ঝুড়ি নিয়ে এসেছেন। প্রশংসার ঢালা ও পণ্যায় আরমানকে ভাসিয়ে দিতে বদ্ধপরিকর। সব কিছু মিলিয়ে আরমানের মুখে বিস্ময়ের ছাপ পড়ে, তবে মনে মনে একটা স্পষ্ট বিরক্তি কাজ করে। একসময় সে চুপি চুপি খুঁজে ফেরে মায়েশার ভেতরে নিজের ছোটবেলার সে পিচ্চি মায়াবতীকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। মায়েশার চোখে মুখে কথায় চলনে একটুও খুঁজে পায় না সে মায়াবতীর কোমল ছায়া। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ফাঁকা রয়ে গেছে, যেন মনের মধ্যে এক অস্থির দ্বন্দ্ব। কখনো মনে হয় না, এই মেয়েই তো সেই, শুধু একবারই তো দেখা হয়েছিল ওদের, অত অল্প বয়সে। আর এতদিন ধরে তো শুধু কল্পনার ওপর ভর করেই গড়ে তুলেছিল সেই মেয়ের মুখচ্ছবি আর আচার আচরণ। হয়তো বাস্তবে মায়েশা তার সেই কল্পনার গড়নে একেবারে মেলে না, তাই এই অমিল।
আর বিরাটও প্রমাণ দেখিয়েছে ওকে। ওই নেম প্লেটের অধিকারী একমাত্র এই মায়েশাই, সেই দিনের মায়াবতী। দুপুর 11টার দিকে মায়া ও সামিরা রুমের বারান্দায় বসে আছে। সামিরা একেই বকবক করছে, মায়া তাকিয়ে আছে অনেক দূরে শূন্য দৃষ্টিতে। সামিরার কথায় তার কোনো মন নেই, মন পড়ে আছে বাবার সাথে কাটানো মিষ্টি স্মৃতিতে। আবিরও ছিল ওদের সাথে, এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে সামিরা নিজের বকবক থামিয়ে দেয়। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলে, আপু, বাইরে কারা যেন চেঁচামেচি করছে, চলো দেখি। না, মায়ার কোনো সারা শব্দ নেই। সে একইভাবেই চুপচাপ বসে রইল। সামিরা বুঝলো মায়ের অবস্থা, তাই সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়াকে কিছুটা ঝাঁকিয়ে বলল, আপু নিচে চলো, কারা যেন চেঁচামেচি করছে। মায়া শূন্য দৃষ্টি নিয়ে ঘুরে তাকালো সামিরার দিকে, তারপর কোনো অনুভূতি ছাড়াই বলল, চলো দেখি। এরপর দুজন রুম থেকে বেরিয়ে সোজা উঠোনে এলো। দেখলো এখানে সবাই আছে। মায়া চাচ্চু কথা বলছে কিছু লোকের সাথে, দেখেই বোঝা যাচ্ছে ওনারা কোনো কোম্পানি থেকে এসেছে। মায়া এগিয়ে গেল সেই দিকে, নিজের চাচ্চুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচু, কি বলেছেন ওনারা? মোশাররফ সাহেব বললেন, দেখ না মা, ওরা নাকি বলছে বড় ভাই ওদের কোম্পানি থেকে নাকি বাড়ির দলিল বন্ধক দিয়ে লোন নিয়েছিল, কিন্তু সময় মতো লোন শোধ করতে পারেনি, তাই নাকি ওনারা এই বাড়ির দখল করবেন। কালকের মধ্যেই যেন আমরা এই বাড়ি খালি করে দিই। মায়ার কথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে জমা হলো কতগুলো কাগজ, সবই করার নোটিশ আর চূড়ান্ত সিদ্ধান্তের ছাপ বহন করে। কাপা হাতে সমস্ত ডকুমেন্টস একে একে খুলে দেখল ও। হ্যাঁ, কিছুদিন আগেই বাবা এই লোনের প্রসঙ্গ বলেছিলেন, কিন্তু এমন নির্মম সত্য, বাড়ির দলিল বন্ধক পড়েছে। নির্ধারিত সময়ে ঋণ শোধ না করতে পারলে এই বাড়ি কোম্পানির দখলে চলে যাবে। এটা জানতো না সে। বাবা প্রথমে কিছুই জানাননি ওকে নিজের রোগের কথা। একমাত্র সন্তান, তাকে কষ্ট দিয়ে কিছু বলতে চাননি। কতখানি ভালোবাসলে একজন বাবা এমনভাবে নিজের যন্ত্রণাকে আড়াল করে যেতে পারে। নিজের চিকিৎসার জন্য লোন নিয়েছিলেন তিনি, মায়ার অগোচরে। ভেবেছিলেন সুস্থ হয়ে উঠে শোধ করবেন ঋণ, কিন্তু আমরা যা ভাবি তা কি সবসময় বাস্তব হয়? ওপরওয়ালার পরিকল্পনা অনেক সময় আমাদের ভাবনার বহু বাইরে। মায়া অনেক বোঝানোর চেষ্টা করলো অফিসারদের। আবেগ ভরা গলায় বলল ও লোনের পুরোটা শোধ করে দেবে, শুধু একটু সময় দিতে হবে। কিন্তু তাদের চোখে ছিল কেবল নিয়মের শীতল ছোঁয়া। আমরা 1 সপ্তাহ আগেই নোটিশ পাঠিয়েছিলাম, সময়সীমা পার হয়েছে। শর্ত অনুযায়ী বাড়ি এখন কোম্পানির দখলে। কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে যেন বাড়ি খালি করে দেন। এই বলে তারা চলে গেলেন। মায়া নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল সেই চৌখাটে। বাবার স্মৃতিতে ঘেরা বাড়ির দরজায় চোখ দিয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল কান্না। বুকের মধ্যে কেউ যেন ধারালো কিছু দিয়ে টেনে ছেড়ে ফেলছে হৃদয়টা। বাবার মৃত্যুর শোক এখনও দগদগে, তারই ওপর এই আঘাত বাড়িটা। এই বাড়িটাও থাকবে না। এই দেয়ালগুলো, এই উঠোন, এই ঘরটা যেখানে বাবা বসতেন, মায়ের মাথায় হাত রাখতেন, সব কিছু কি হারিয়ে যাবে এক নিমেষে? চোখ ঝাপসা হয়ে এলো, চারপাশে কুয়াশার মতো ঘোলাটে। অতিরিক্ত কান্না, দিনের পর দিন ঠিকমতো খাওয়া না খাওয়া, শারীরিক দুর্বলতা আর মানসিক ধাক্কা একসঙ্গে হঠাৎ এসে আছড়ে পড়ল ওর ওপর। দুলতে দুলতে এক পা এগিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল মায়া। জ্ঞান হারিয়ে নিস্তব্ধ হয়ে গেল তার ছোট্ট পৃথিবী। হাসপাতালে শুভ্র বিছানায় শুয়ে আছে মায়া। স্যালাইনের পাতলা সূচটা ওর হাতে স্থির হয়ে গেঁটে আছে। ধীরে ধীরে ওর শরীরে ঢুকছে স্যালাইনের পানি। ডাক্তারের কথায় সামান্য স্বস্তি ফিরেছে চারপাশে। ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপ, নির্ঘুম রাত আর অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে এমনটা হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে পেশেন্টকে। আজ সারাদিন ও রাত স্যালাইন চলবে। কাল সকালে ছাড়পত্র দিয়ে দেবো আমরা, ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। সামিরা এই খবর পৌঁছে দিয়েছিল তার বাবা এবং ভাইয়েকেও। কিছুক্ষণের মধ্যেই ওরা ছুটে এসেছে হাসপাতালে। বাবার চোখে ছিল চিন্তার রেখা, ভাইয়ের মুখে একরাশ গম্ভীরতা। তারা দেরি করেননি। সামিরা যেই নোটিশের কাগজ দেখিয়েছিল তার সঙ্গে নিয়ে আরমানের বাবাও চাচা চলে গিয়েছিলেন সরাসরি সেই কোম্পানির অফিসে। ভদ্রতায় আবৃত বহু অনুরোধ, বোঝানোর চেষ্টা সবই করেছিলেন তারা, কিন্তু ওরা ছিল নীতির বেড়াজালে বন্দী। আশরাফ তালুকদার নিজেই সব শর্ত মেনে এই লোন নিয়েছিলেন। তার স্বাক্ষরসহ সমস্ত কাগজ বৈধ এবং যথাযথ।
আমরা শুধু চুক্তি অনুযায়ী আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন বাড়ি কোম্পানির সম্পত্তি। একটি কড়া অথচ নির্লিপ্ত জবাব। তার বাইরে যেন কিছুই ভাবতে রাজি নয় ওরা। চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরে এসেছেন আরমানের বাবা ও চাচা। অন্তরে দুঃখ, মুখে নিস্তব্ধ পরাজয়ের ছায়া। হাসপাতালে এসেছিলেন মায়ার চাচা চাচি এবং মায়েশাও। ডাক্তারের মুখে যখন শুনলেন মায়া ভালো আছে, শুধু শারীরিক ও মানসিক ধকলের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, তখনই যেন মঞ্জিলা বেগমের মুখটা কঠিন হয়ে উঠল। আর এক মুহূর্তও দাঁড়াননি, মেয়েকে নিয়ে চলে গেলেন চুপচাপ। সব কিছু যখন উল্টে যাচ্ছে তার ভাবনার বাইরে। যেই ছক কষে চলেছিলেন সেই পরিকল্পনাগুলো যেন একে একে ভেঙে পড়ছে নিজের ভারে। চোখে মুখে বিরক্তি মিশ্রিত হতাশা। এখনকার প্রতিটা দৃশ্য, আরমানের ছোট আম্মুর কান্না, সব কিছুই তার কাছে শুধুই অভিনয়, একরাশ নাটক ছাড়া আর কিছুই নয়। রাত হয়ে এসেছে, মায়া এখনও ঘুমিয়ে। দুজনের বেশি কাউকে থাকতে দেবে না হসপিটালে। আরমানের বাবা চাচা এবং মায়ার চাচাও অনেক আগেই চলে গেছেন। শুধু হসপিটালে ছিল সামিরা, আবির আর আঞ্জুমা বেগম। সিদ্ধান্ত নিয়েছে আরমানের ছোট আম্মু ও আবির থাকবে হসপিটালে। একটা ব্যাটা ছেলেকেও প্রয়োজন হসপিটালে, তাই আবিরই থাকবে। আরমান অনেক আগে চলে গেছে হঠাৎ করে। কিছুক্ষণ পরে সামিরাকে আবির বাড়িতে দিয়ে আসবে। হঠাৎ করে আঞ্জুমা বেগমের মাথা ঘুরে উঠল। পাশেই দাঁড়িয়েছিল আবির। এখনই সামিরাকে দিতে যাবেও, তাই আঞ্জুমা বেগমের সাথে কথা বলছিলেন। হঠাৎ ওনাকে টলে পড়তে দেখে কোনো রকমে ধরে ওনাকে করিডোরে রাখা চেয়ারে বসালো। সামিরাও ছুটে এসে পানি খাওয়ালো তার ছোট আম্মুকে। তখনই আরমান আসলো ওখানে। আঞ্জুমা বেগম ও মায়ার চিন্তায় আজ সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, তাই প্রেশার কমে গেছে। ছোট আম্মু, তোমারও শরীরটা খারাপ হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, রেস্ট নাও, আমি থাকছি মায়াপুর কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি নাকচ করে বলে উঠলেন, না না মা, তুই ছোট মেয়ে, তুই হসপিটালে থাকতে পারবি না, আমি থাকছি এখানে। আরমান গম্ভীর গলায় বলল, তুমি যাও ছোট আম্মু, সামিরা থাকুক, আর আমি থাকছি এখানে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আব্বু। আরমান ওনাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা না ছোট আম্মু, তুমি যাও, রেস্ট নাও। আবির যা, ছোট আম্মুকে নিয়ে বাড়ি চলে যা, তোরও আসার দরকার নেই, আমি থাকছি এখানে, কোনো দরকার হলে ডেকে নেব। আবিরও থাকতে চেয়েছিল এখানে, কিন্তু কি যেন একটা ভেবে আরমানের কথায় সায় জানিয়ে চলে গেল ছোট আম্মুকে নিয়ে। এদিকে আরমান এই হসপিটালের ম্যানেজারের সাথে কথা বলে একটা ফাঁকা এবং পরিষ্কার কেবিনের ব্যবস্থা করলো। তারপর সেই কেবিনে সামিরাকে নিয়ে গিয়ে বলল, তুই এখানে রেস্ট কর, আমি মায়ের কেবিনের কাছে থাকছি, কোনো দরকার হলে তোকে ডেকে নেব, আর তোর কিছু লাগলে বল, আমি আনার ব্যবস্থা করছি। সামিরা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, আমার কিছু লাগবে না, আমি মাঝে একবার বাড়ি গিয়েছিলাম, ফ্রেশ হয়ে এসেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছি, খেয়ে নিয়ে এই বেডেই কোনো রকমে আজকে রাতটা ম্যানেজ করে ঘুমিয়ে পড়িস, আর কোনো দরকার হলে ভাইয়াকে ডাকিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমার কোনো অসুবিধা হবে না, তুমি মায়া আপুর কাছে যাও, আপুর কোনো অসুবিধা হতে পারে, এখন কেউ নেই আপুর কাছে। আরমান সায় জানিয়ে বেরিয়ে গেল সামিরার কেবিন থেকে। তারপর ক্যান্টিনে গিয়ে সামিরার জন্য খাবার অর্ডার করে আসলো। ক্যান্টিনের কর্মচারীরাই খাবার পৌঁছে দেবে কেবিনে, তাই আরমান এবার হাঁটা দিল মায়ার কেবিনের উদ্দেশ্যে। তারপর আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো মায়ার কেবিনে। হাসপাতালের কেবিনে এক অদ্ভুত নিস্তব্ধতা। মৃদু আলোয় ধূসর হয়ে আছে চারপাশ। মায়া এখনও ঘুমিয়ে আছে, চোখ দুটো বন্ধ। ওর নিস্তরঙ্গ মুখে ছায়া পড়েছে ক্লান্তির, অথচ কি শান্ত, কি কোমল, যেন একটা হারিয়ে যাওয়া বিকেলের ছবি। আরমান আস্তে করে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। তারপরে এক নিঃশ্বাসে তাকিয়ে থাকলো কিছুক্ষণ মায়ার দিকে। বিছানার পাশে এসে দাঁড়িয়ে গেল। মনের ভেতরটা হঠাৎ করেই খুব কাঁপতে শুরু করলো ওর। আজকে সারাদিন কত কিছু ঘটে গেছে, কত অস্থিরতা, দৌড়ঝাঁপ, টানাপোড়েন, সব মিলিয়ে শরীরটাও ক্লান্ত, কিন্তু মনে যেন বয়ে যাচ্ছে এক অস্থির স্রোত, এক অনুচ্চারিত হাহাকার। আরমান চুপ করে একটা চেয়ার টেনে বসে গেল বিছানার পাশে। হাতটা বাড়িয়ে রাখলো খুব ধীরে, খুব নরম করে ছুঁয়ে রাখলো মায়ের হাতের পাশে। তবে ছোঁয়া নয়, কেবল অনুভব। ওর হাতে স্যালাইনের সুই গাঁথা, তাই সাহস হয়নি পুরোপুরি ধরার। মাঝে মাঝে ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, বুকটা ধীরে ধীরে ওঠানামা করে। কপালে এলোমেলো কিছু চুল পড়ে আছে, যেন ক্লান্ত মুখটার প্রশান্তিকে নষ্ট করে দিচ্ছে। আরমান আস্তে করে হাত বাড়িয়ে একটি মাত্র আঙুল দিয়ে সরিয়ে দিল চুলগুলো, যেন মায়ার মুখটা আরও স্পষ্টভাবে দেখতে পায়। কিন্তু ওর সেই মৃদু ছোঁয়াতেই মায়া হঠাৎ ঘুমের ঘোরেই ভয় পেয়ে শরীরতে ঝাঁকুনি দিয়ে উঠল। আরমান কেঁপে উঠল ওর এমন প্রতিক্রিয়ায়।
তাড়াতাড়ি করে কপাল থেকে হাতটা সরিয়ে নিল, যেন অপরাধ করে ফেলেছে এমন ভঙ্গিতে। তবে মায়ের হাতে রাখা ওই হাতটা ঠিকই কিছুটা চেপে ধরে রাখলো, যেন আশ্বস্ত করতে চায় তাকে। এরপর আস্তে ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি এখানে আছি তো, তোমার পাশে। তুমি ভয় পাচ্ছ কেন মায়াবতী? শব্দগুলো যেন বাতাসে মিশে গেল। মায়ের তরফ থেকে কোনো সাড়া এলো না, কিন্তু সেই মুহূর্তে নিজেরাই বলা কথায় থমকে গেল আরমান। মায়াবতী, সে তো শুধুমাত্র সেই ছোট্ট পিচ্চি মেয়েটাকে এই নামে ডাকতো, পিচ্চি মায়াবতী। ওর নাম তো শুধু হৃদয়ে ছিল, মুখে কখনো আর আসেনি কাউকে দেখে। অথচ আজ নিজের অজান্তেই মায়াকে উদ্দেশ্য করে সেই নামটাই বেরিয়ে এলো। এমনকি মায়েশাকেও তো কতবার দেখেছে, কথা বলেছে, একটিবারও তো মন থেকে সেই নামটা আসেনি। তবে আজ কেন এই ডাক? হয়তো মায়ার মুখেই লুকিয়ে আছে সেই একই মায়া। ওর মুখের দিকে তাকালে একটা গভীর মায়া এসে চেপে ধরে। এই মায়া হয়তো সেই পিচ্চির মায়াবতীর মতো স্নিগ্ধ সরল, তাই হয়তো এই ডাক। এই কথাগুলো ভেবে আরমান আবারও মনে মনে ফিসফিস করে বলে উঠল, তোমার চোখে আমি যা দেখি সেটা আমি আমার পিচ্ছি মায়াবতীর চোখে দেখেছিলাম অনেক বছর আগে, আর তাই হয়তো মন থেকে এই ডাকটা বেরিয়ে এলো। আরমান নিজের সাথে ঠিক কী হচ্ছে বুঝতে পারছে না। মায়ার মুখের দিকে তাকিয়েই থাকতে মন চাইছে, যেন কোনো ক্লান্তি আসবে না এই মুখের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকলে। কেন এমন অনুভূতি হচ্ছে তা আরমান বুঝতে পারছে না। আজ কনফারেন্স রুমে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। ফোন ভাইব্রেট করা ছিল। সামিরা কল করেছে দেখে প্রথমে রিসিভ করেনি, ইগনোর করেছিল। তারপর বারবার কল করতে দেখে রিসিভ করে। যখন সামিরা মায়ের অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয়ে জানালো, তখন যেন আরমানের হৃদয় থমকে গেল। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আর কোনো কথা বের হচ্ছিল না ওর মুখ দিয়ে। এদিকে সামিরা হ্যালো হ্যালো করে যাচ্ছিল অনেক কষ্টে। তখন আরমান নিজের মুখ দিয়ে কাঁপা গলায় বের করেছিল, আসছি আমি। এরপর আর কোনো কিছু না ভেবে কনফারেন্স রুম থেকে ছুটে বেরিয়ে এসেছিল। অবাক হয়ে দেখেছিল সবাই আরমানকে এইভাবে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে আসতে দেখে। এরপর আবিরও নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে সামিরার অনেকগুলো মিসড কল আর মেসেজ। এরপর আবির অফিসের সব কিছু কোনো মতে সামাল দিয়ে নিজেও বেরিয়ে আসে। আরমান মায়ের মুখের কাছে খানিকটা ঝুঁকে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার। ধূসর আলো আর স্যালাইনের ফোঁটার শব্দে ফাঁকে চোখ মেলে দেখে আরমান ওর মুখের ওপর ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে অদ্ভুত এক প্রশান্ত ভাব, যেন বহুদিন পর কোনো কিছুতে স্থির হতে পেরেছে। মায়া চমকে ওঠে না, তবে ভেতরে কোথাও একটা আলতো কাঁপুনি বয়ে যায়। স্মৃতি, দুঃখ আর দুর্বলতার ফাঁকে দাঁড়িয়ে থাকা এই মানুষটা এত কাছে কেন? ওর ঠোঁট কাঁপে। খুব নিচু দুর্বল গলায় ফিসফিস করে উচ্চারণ করে, এইভাবে তাকিয়ে আছেন কেন? কণ্ঠে কিছুটা দুর্বলতা, একটুখানি ভাঙা ভাঙা বিস্ময়, যেন ঘোরের মধ্যে কথা বলছে ও। আরমান মায়ার চোখ খোলা দেখতে পেয়েই সে যেন খানিকটা থতমত খেয়ে গেল। মুখের কাছ থেকে একটু সরে এসে সোজা হয়ে বসলো। মুহূর্তেই নিজের স্বভাবজাত গম্ভীরতা ফিরিয়ে আনলো সে। ঠোঁট কঠিন রেখায় বদ্ধ করে ফোনটা হাতে তুলে নিল, যেন ফোনে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে এখন। মায়া ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তাকালো চারপাশে, তারপর আরমানের দিকে। ক্লান্ত ও দুর্বল গলায় সে প্রশ্ন করল, এটা কোথায় কোথায় নিয়ে এসেছেন আমায়? আরমান ফোন থেকে চোখ তুলে তাকালো মায়ের দিকে, গলার স্বর শান্ত। ও। তারপর খানিক চুপ থেকে যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল তার। কণ্ঠে অসহায়তার আভাস, চোখে মেঘ জমার ইঙ্গিত। সে আবারও প্রশ্ন করল, বাড়িটা আমার পাপার বাড়ি, সত্যি কি ওনারা নিয়ে নেবে? কোনো উপায় নেই আমার পাপার শেষ স্মৃতিটুকু বাঁচানো? আরমান মায়ার চোখের দিকে তাকিয়ে ছিল। দৃষ্টিটা ছিল শীতল, অনুভূতিহীন, যেন দীর্ঘদিনের ক্লান্ত এক পুরুষ যে সমস্ত আবেগকে অন্তরের গহীন কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। সেখান থেকেই যেন নিঃসৃত হলো তার উত্তর, না, কোনো উপায় নেই। কোম্পানি দেওয়ার সময় শেষ হয়ে গেছে। তোমার বাবা নিজে হাতে দলিল আর কন্ট্রাক্ট পেপারে সই করেছিলেন। এখন আইনের চোখে বাড়ি আর তোমার নয়। আরমানের এমন নিষ্ঠুর কথায় মায়ার চোখে বৃষ্টি নেমে এলো। আরমান তখনও তাকিয়ে আছে মায়ার মুখের দিকে, কি যেন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আর মায়া দুঃখ কষ্টে ফুঁপিয়ে কেঁদে উঠল। তখনই রুমে একজন নার্স প্রবেশ করলো, হাতে মেডিসিন ও খাবারের থালা বেডের পাশে টেবিলে রেখে বলল, এই যে ওনার খাবার, আর এখন একটা ইঞ্জেকশন আছে ওনার।
মায়া নার্সকে আসতে দেখে ফুপানো থামিয়ে দিয়েছে, তবে চোখ থেকে তখনও নিঃশব্দে পানি পড়ছে। আরমান তখনও মায়ার মুখের দিকে তাকিয়ে। নার্স প্রথমে মায়াকে শোয়া থেকে উঠে বসালো ধীরে সুস্থে, তারপর ধীরে ধীরে ইঞ্জেকশনের সিরিঞ্জটা প্রস্তুত করে মায়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, একটু কষ্ট হবে, সহ্য করুন। মায়া নিঃশব্দে চোখ বন্ধ করলো, কিন্তু ভেতরে ভেতরে ওর সারা শরীর যেন কেঁপে উঠল। এখনও বুকের ভেতর কান্নার ঢেউ দলা দিচ্ছে। নার্স ইঞ্জেকশন পুশ করতেই চুপচাপ ওর পাশে বসে থাকা আরমানের বাহু হঠাৎ করে বাহাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলল। ওর আঙুলের নখগুলো গেঁথে গেল শার্টের ওপর দিয়ে। আরমান নির্বাক ভঙ্গিতে তাকালো মায়ার সেই হাতের দিকে। ওর চোখে ধরা পড়ল মায়ার চোখের ভেতর জমে থাকা আতঙ্কের ছায়া। ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মায়ার। নিজের হাতের ওপর আর একটা হাতের অস্তিত্ব পেতেই ধীরে চোখ খুলল মায়া। তারপর দৃষ্টি রাখলো আরমানের চোখের দিকে। আরমান ওর হাতটা ছাড়িয়ে নিল না, বরং নিজের ডান হাতটা বাড়িয়ে ওর হাতের ওপর রাখলো আস্তে করে। চোখে একটা নিশ্চিন্ত আশ্বাসের দৃষ্টি, যেন বলতে চাইছে, আমি তো আছি, ভয় কিসের। মায়া তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানের দৃষ্টি তখন নিজের আরেক হাতে থাকা ফোনে, কিন্তু তবুও যেন মায়া ভরসা পেল আরমানের থেকে। তাই ওর আঙুলের চেপে ধরা শক্তিটা আস্তে আস্তে কমে এলো। নার্স ইঞ্জেকশন দিয়ে বলল, হয়ে গেছে, এই ইঞ্জেকশনটা ঘুমানবে, তবে তার আগে কিছু খেয়ে নেবেন, অনেকক্ষণ কিছু খাননি তো। নার্সের কথায় ঘোর কাটল মায়ার। কীভাবে যে ইঞ্জেকশন দিল নার্স কি জানি, ও তো কিছু বুঝতেই পারলো না যেন। ধীরে আরমানের বাহু থেকে হাত সরিয়ে আনলো মায়া। নার্স খাবারের থালাটা বিছানার পাশে রেখে কেবিন থেকে বেরিয়ে গেল। আরমান ওর মোবাইলটা পাশে টেবিলে রেখে চোখ মেলে তাকালো থালার দিকে, তারপর আবারও মায়ার মুখের দিকে। মায়া মাথা নিচু করে নিজের কোলের দিকে দৃষ্টি রেখেছে, যেন শূন্য দৃষ্টিতে এক অতল কিছু খুঁজে বেড়াচ্ছে। চোখের কোণায় জমে থাকা অশ্রু তখনও শুকিয়ে যায়নি। আরমান ধীরে ধীরে খাবারের থালাটা টেনে কাছে আনলো। থালার মধ্যে একটা মাঝারি সাইজের বাটিতে স্যুপ রাখা। আরমান চামচে কিছুটা স্যুপ তুলে মুখে কিছু না বলে চামচটা মায়ার মুখের কাছে ধরল। মায়া মুখ তুলে চাইল আরমানের দিকে, তারপর বলল, আমি নিজে খেয়ে নেব। আরমান বিরক্ত না হয়ে গম্ভীর গলায় বলল, মায়া দু চোখে অভিমান আর ক্লান্তি মিশ্র ছায়া, যেন কাঁদতেও ক্লান্ত। বিরোধ করতে ইচ্ছা করছে না, তবু বলল, এখন এতিম হয়ে গেছি বলে দয়া দেখাচ্ছে। আরমান চোখে চোখ রেখে তাকিয়ে রইল একটুখানি, তারপর মুখটা গম্ভীরের থেকে গম্ভীর করে বলল, ভেবে নাও তাই, আমার সময়ের একটা দাম আছে, তাই ফালতু বকবক না করে আমার সময় নষ্ট করবে না। মায়া ছলো ছলো চোখে বলে উঠল, হ্যাঁ, আপনার তো সময়ের অনেক দাম, তাহলে এখানে এসেছেন কেন? আর এতক্ষণ ছিলেনই বা কেন? আরমান এতক্ষণে চামচটা আবারও বাটিতে নামিয়ে নিয়েছে। মুখ তখনও গম্ভীর গম্ভীর গলাতে বলল, মনে রাখবে, এই আরমান শাহরিয়ার কখনো কোনো কাজ নিজের স্বার্থ ছাড়া করে না। আমার খেয়াল রাখার পিছনে আপনার কি স্বার্থ আছে মিস্টার আরমান শাহরিয়ার? আরমান এবার ধমকে উঠল মায়াকে, জাস্ট স্টপ ইট মায়া, আমি তোমার সব কথার উত্তর দিতে বাধ্য নই, চুপচাপ খেয়ে নাও। আরমানের ধমকে ভয় পেয়ে চমকে উঠল মায়া, থমকে রইল খানিকটা। আরমান নিজের কথা শেষ করে আবারও চামচে খাবার তুলে নিয়ে মায়ার মুখের সামনে ধরেছে। মায়া একবার চামচের দিকে তাকালো, তারপর আরমানের চোখে। সেই চোখে কোনো মায়া নেই, কোনো অনুরোধও নেই, কিন্তু অদ্ভুত এক নিঃশব্দ জোর অধিকার রয়েছে, যেন মায়া বাধ্য আরমানের কাছে। এরকম অনিচ্ছা সত্ত্বেও মায়া আস্তে করে মুখ খুলল। দুজনেই চুপ। কেবিনে তখন শুধুই স্যালাইনের ফোঁটার শব্দ, ঘড়ির টিকটিকি আর এক অজানা আবেগের নিঃশব্দ স্রোত। আরমান যত্র করে একে একে মায়াকে খাইয়ে দিতে লাগলো। কোনো কথা নেই, তারা নেই, শুধু নিঃশব্দে এক মনোযোগে খাবার তুলে দিচ্ছে, যেন সেই মুহূর্তে এই কাজটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মায়া ওর মুখের ভেতরে খাবার গিলে নিতে নিতে মনে মনে ভাবছিল, এই মানুষটা কি শুধুই নিজের স্বার্থের জন্য ওর এতটা যত্ন করছে? এই সব কিছু কি শুধুই দয়া, নাকি অন্য কোনো কিছু আছে যেটাও বুঝতে পারছে না? কিছু প্রশ্ন কখনো চাইলেও মুখে আনা যায় না, হৃদয়ে ঘুরপাক খায়। মায়ার খাওয়া শেষ। আরমান তার হাতে কিছু না লাগা সত্ত্বেও ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলো। মায়া চোখ মুখ কুঁচকে বলল, আপনার হাতে তো কিছুই লাগেনি, তাও হাত খুললেন যে? আরমান মায়ার এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ কেবিনে থাকা সোফাটায় বসলো। যা দেখে মায়া মুখ বাঁকালো। আরমান তা আর চোখে দেখলেও কিচ্ছু বলল না। মায়া মিনমিন করে বলল,
নার্সকে একবার ডেকে দিন না। আরমান গম্ভীর গলায় বলল। কেন? মায়া আবারও মিনমিন করে উত্তর দিল। ওয়াশরুমে যাব একবার। আরমান ঝট করে উঠে দাঁড়ালো, তারপর কোনো কিছু না ভেবেই বলল, তো চলো, আমি দিয়ে আসছি ওয়াশরুমে। মায়া অবাক হয়ে গেল, চোখ গোল গোল করে বলল, কি? আপনি আমার সাথে যাবেন মানে? আরমান কোনো কিছু না বুঝতে পেরে ভ্রুকুচকে বলল, হ্যাঁ, আমি তো বলেছি দিয়ে আসবো ওয়াশরুমে, এতে এত অবাক হওয়ার কি আছে?